রাশেদ স্যার ছিলেন শহরের অন্যতম সম্মানিত শিক্ষক। নাম শুনলে ছাত্ররা চুপ হয়ে যেত। চোখে ছিল কড়া দৃষ্টি, কথায় ছিল শাসনের ছায়া। কিন্তু তার এই কঠোর চেহারার আড়ালে লুকানো ছিল এমন এক গোপন অনুভূতি যা কেউ জানত না। একদিন কলেজে নতুন ইংরেজি ম্যাডাম যোগ দিলেন, নাম নীলা রহমান। প্রথম দিন থেকেই তার পোশাক, তার চোখ, তার শান্ত কণ্ঠে যেন কিছু একটা ছিল যা চারপাশের সবাইকে টেনে নিত। কিন্তু রাশেদ স্যার সবচেয়ে বেশি বিচলিত হলেন। প্রথম দিকে কেবল ক্লাসের সময় সামান্য কথাবার্তা, অফিসিয়াল আলাপ, তারপর ধীরে ধীরে স্টাফ রুমে হালকা মুচকি হাসি, চায়ের কাপের পাশে একসাথে বসা, আর অদ্ভুতভাবে দুজনের চোখে চোখ পড়া। ছাত্ররা টের পেত না, কিন্তু তাদের মধ্যে এক নীরব উত্তেজনা কাজ করত, যেন কোনো অঘটনের আগমনী সুর। একদিন বিকেলে প্রবল বৃষ্টি শুরু হলো। কলেজ প্রায় ফাঁকা। গেট বন্ধ হওয়ার আগে কেবল নীলা ম্যাডাম আর রাশেদ স্যারই রয়ে গেলেন। নীলা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা গুনছিলেন, আর রাশেদ স্যার তাকিয়েছিলেন নীরবে, যেন সেই বৃষ্টির সাথে তার মনের কথাও ঝরে পড়ছে। হঠাৎ নীলা ঘুরে বললেন, স্যার, আপনি কি কখনো ভালোবেসেছেন? প্রশ্নটা শুনে রাশেদের ঠোঁট শুকিয়ে গেল। তিনি শুধু বললেন, ভালোবাসা কখনো প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। ঠিক তখনই দরজার পাশ থেকে কারো ছায়া নড়ল। এক ছাত্র, নাম আরিফ। সে ভিজে অবস্থায় ফাইল আনতে এসেছিল, কিন্তু দরজার ফাঁক দিয়ে যা দেখল তাতে তার বুক কেঁপে উঠল। রাশেদ স্যার আর নীলা ম্যাডাম এত কাছাকাছি দাঁড়িয়ে যে মনে হচ্ছিল সময় থমকে গেছে। পরদিন কলেজে কানাঘুষো। রাশেদ স্যার আর নতুন ম্যাডামের মধ্যে কিছু চলছে, কিন্তু আরিফের চোখে যে দৃশ্যটা গেঁথে গেছে তা গুজবের চেয়েও গভীর। সে বুঝতে পারছিল এই সম্পর্কের ভিতরে কোনো অদ্ভুত গোপন কারণ আছে। সেদিন রাতে সে ফিরে গেল লাইব্রেরিতে, পুরনো ফাইল ঘাঁটতে লাগল। হঠাৎ একটি ফাইলের মধ্যে পেয়ে গেল নাম, নীলা রহমান, ইনভেস্টিগেশন রিপোর্ট। সে থমকে গেল। পৃষ্ঠাগুলো খুলে দেখল নীলা আসলে সাংবাদিক ছিলেন। ৩ বছর আগে এক শিক্ষা প্রতারণা মামলার তদন্ত করছিলেন, আর সেই মামলায় প্রধান সন্দেহভাজন ছিলেন রাশেদ স্যার। মাথা ঘুরে গেল তার, কারণ যাকে সে এত সম্মান করত সেই মানুষটি কি আসলে দোষী, নাকি নীলা ম্যাডাম এখন কোনো উদ্দেশ্যেই ফিরে এসেছে? পরদিন সে আবার ক্লাসে যায়, দেখে রাশেদ স্যার আগের মতোই শান্ত, নীলা ম্যাডামও সাধারণ আচরণ করছেন, কিন্তু মাঝে মাঝে দুজনের চোখে চোখ পড়লেই এক অজানা ভয় তাকে গ্রাস করছিল। হঠাৎ একদিন সকালে নীলা ম্যাডাম তাকে ডেকে বললেন, আরিফ, তুমি গতকাল কোথায় ছিলে? প্রশ্ন শুনে সে হতবাক, কারণ সে কারো কাছে কিছু বলেনি। ম্যাডাম বললেন, তুমি যা দেখেছ সেটা ভুলভাবে বুঝো না, সবকিছুর পিছনে সত্যটা জানার সময় আসেনি এখন। ঠিক তখনই রাশেদ স্যার ঢুকে পড়লেন। কণ্ঠে ছিল অদ্ভুত শীতলতা। বললেন, নীলা, তুমি অপ্রয়োজনে কথা বাড়াচ্ছ। বাতাস যেন ভারী হয়ে গেল। আরিফ কিছুই বুঝে উঠতে পারল না। দুজনের মধ্যে যে দৃষ্টি বিনিময় হল তাতে লুকিয়েছিল ভয়, রাগ আর এক অজানা সম্পর্কের গভীর ছায়া। পরদিন কলেজে নোটিশ এলো, রাশেদ স্যার 2 দিনের ছুটিতে যাচ্ছেন, কিন্তু কেউ জানত না তিনি কোথায় যাচ্ছেন। রাতে আরিফ আবার সেই অফিসে ঢুকল। এবার সে খুঁজে পেল একটি সিডি, লেবেলে লেখা এভিডেন্স 2018। সেটি চালাতেই স্ক্রিনে ভেসে উঠল রাশেদ স্যারের পুরনো ভিডিও, যেখানে দেখা যাচ্ছে তিনি কোনো অজানা ব্যক্তির সাথে দেখা করছেন। পিছনে ভয়ঙ্কর এক কণ্ঠ শোনা যাচ্ছে, যদি প্রমাণ বাইরে যায় তোমার কেরিয়ার শেষ। তখনই দরজার বাইরে পায়ের শব্দ, কেউ আসছে। আরিফ ঘাবড়ে গিয়ে লাইট বন্ধ করল, কিন্তু দরজার ফাঁক দিয়ে যেই ছায়াটা ঢুকল সেটা নীলা ম্যাডামের। তিনি শান্ত গলায় বললেন, তুমি যা দেখছ এটা তোমার জন্য বিপদ হতে পারে। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে ফিসফিস করে বললেন, আমি স্যারকে ভালোবাসি, কিন্তু আমি সত্যও লুকাতে পারি না। সেই মুহূর্তেই রাশেদ স্যারের কণ্ঠ পেছন থেকে শোনা গেল, নীলা, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। ঘর নিস্তব্ধ, বাতাস ভারী, সিডির আলো নিভে গেল, আর বাইরে বৃষ্টি আবার শুরু হলো। আরিফ বুঝল এটা কেবল প্রেম নয়, এটা এমন এক খেলা যেখানে ভালোবাসা, প্রতিশোধ আর সত্য একসাথে লড়ছে, আর এর শেষ কোথায় তা কেউ জানে না। বৃষ্টির শব্দে ঘরটা যেন কেঁপে উঠছিল। আরিফ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, হাতে এখনও সেই সিডি, সামনে নীলা ম্যাডাম, আর দরজার ফাঁকে রাশেদ স্যারের ছায়া। মুহূর্তেই বাতাস থমকে গেল। স্যার ধীরে ধীরে ঘরে ঢুকলেন, মুখে এক অদ্ভুত হাসি। বললেন, তুমি জানো আরিফ, কৌতূহল মানুষকে বিপদে ফেলে। তখন নীলা কেঁপে উঠল, চোখে জল জমে উঠল। বলল, স্যার, সব সত্য চিরকাল লুকিয়ে রাখা যায় না। রাশেদ স্যারের মুখ গম্ভীর হয়ে গেল, কণ্ঠে ভয়ঙ্কর শান্তি। তুমি যদি সত্য বলতে, তাহলে আমিও সত্যটা বলি। এই কলেজে আমি একা না, আর কেউ আছে যাকে তুমি চেনো না।
কথা শেষ হতেই অফিসের বাইরের বাতি নিভে গেল, শুধু টেবিলের উপর কম্পিউটার স্ক্রিনের আলোয় তিনজনের মুখ দেখা যাচ্ছিল। নীলা পিছনে সরে গেল, আরিফ ভয়ে থরথর করে কাঁপছে। স্যার এগিয়ে এসে তার কানে ফিসফিস করে বললেন, তুমি যা দেখেছ সেটা তোমার দেখা নয়, ওটা ছিল প্রমাণ মুছে দেওয়ার মুহূর্ত। আরিফ কিছু বলতে যাচ্ছিল, তখনই জানলার বাইরে হঠাৎ বজ্রপাত, ভয়ঙ্কর শব্দে সব লাইট নিভে গেল। চারপাশ অন্ধকার, কেবল স্যারের কণ্ঠ ভেসে এলো, নীলা, তুমি জানো আমি তোমাকে হারাতে পারবো না। নীলা কাঁদতে কাঁদতে বলল, তোমাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু সত্যের সামনে আমার ভালোবাসা ছোট হয়ে গেল। ঠিক তখনই দরজার জোরে ধাক্কা, গার্ডদের আওয়াজ, স্যার আপনি ভেতরে আছেন? কিন্তু কেউ উত্তর দেয় না। দরজা খোলার পর ঘরে কেউ নেই, শুধু টেবিলের ওপর পড়ে আছে ভাঙা সিডি আর একটি নোট, লেখা, সত্যটা এখন আরিফের কাছে। পরদিন সকাল, কলেজে তোলপাড়, রাশেদ স্যার নিখোঁজ, নীলা ম্যাডামও কলেজে আসেননি, সবাই আতঙ্কে। আরিফ তখন একা বসে আছে মাঠের বেঞ্চে, হাতে সেই নোট। হঠাৎ তার ফোনে অচেনা নম্বর থেকে কল, কণ্ঠ ভেসে এলো, যা দেখেছ সেটা বলো না, নয়তো তোমার নামও ওই ফাইলের মধ্যে থাকবে। আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল, সে বুঝল এখন সে শুধু একজন ছাত্র না, বরং এমন এক রহস্যের অংশ যা তাকে ধ্বংস করতে পারে। রাতে সে নীলার বাসায় গেল, দরজা খোলা, ভেতরে আলো জ্বলছে, কিন্তু কেউ নেই, শুধু টেবিলের উপর ছেঁড়া ছবি, রাশেদ স্যার আর নীলা, আর পেছনে লেখা 2018 ফাইনাল মিটিং। হঠাৎ ঘরের কোণ থেকে কারো ছায়া এগিয়ে এলো, সেটি নীলা, মুখ ফ্যাকাশে, চোখ লাল, বলল, তুমি এখানে কেন এসেছ আরিফ? এখনো বুঝুনি কেউ আমাদের দেখছে? ঠিক তখনই পেছনের জানালা দিয়ে টর্চ লাইটের আলো ঘরে ঢুকল। বাইরে দাঁড়িয়ে কয়েকজন অচেনা মানুষ, তাদের হাতে ফোন, রেকর্ডিং করছে সবকিছু। নীলা দ্রুত ফিসফিস করে বলল, ওরা এসেছে ফাইলটা নিতে, রাশেদ বেঁচে আছে, সে চাই তুমি চুপ থাকো। কিন্তু আরিফ সাহস করে বলল, আমি চুপ থাকব না, আমি দেখেছি কি ঘটেছে। হঠাৎ বাইরে থেকে গুলির আওয়াজ, কাজ ভেঙে গেল, নীলা মাটিতে পড়ে গেল। আরিফ দৌড়ে বেরোল, কিন্তু কাউকে পেল না। দৌড়ে রাস্তার পাশে এক কালো গাড়ি ধীরে ধীরে সরে যাচ্ছে। হেডলাইটের আলোয় এক মুহূর্তের জন্য দেখা গেল রাশেদ স্যারের মুখ, ঠোঁটে ঠান্ডা হাসি, হাতে ফোন, সে কারো সাথে কথা বলছে। সব প্রমাণ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আরিফ জানে একটা প্রমাণ এখনও বেঁচে আছে, তার মোবাইলে থাকা ব্যাকআপ কপি। সে রাতেই সে কলেজের ছাদে দাঁড়িয়ে ফোনটা শক্ত করে ধরে বলল, এখন সত্য প্রকাশ পাবে, যেই হোক না কেন। কিন্তু সে জানে না তার পেছনে দাঁড়িয়ে আছে এক অন্ধকার ছায়া, যেটা তার নাম ধরে ফিসফিস করে বলল, তুমি অনেক দূর এগিয়ে গেছো আরিফ। রাত তখন গভীর, শহরের বাতাসে সাইরেনের আওয়াজ। আরিফ একা দৌড়াচ্ছে অন্ধকার গুলিতে, হাতে মোবাইলটা শক্ত করে ধরা, ভেতরে লুকানো সেই ভয়ঙ্কর ভিডিও ফাইল। তার কানে এখনও বাজছে সেই শেষ ফিসফিস, তুমি অনেক দূর এগিয়ে গেছো। হঠাৎ পেছন থেকে মোটরের আওয়াজ, কালো গাড়ির হেডলাইট তার পিঠে পড়তে সে বুঝে গেল কেউ তাকে অনুসরণ করছে। দৌড়াতে দৌড়াতে সে ঢুকে পড়ল এক পুরনো স্কুল ভবনের ভেতর, যেখানে একসময় রাশেদ স্যার পড়াতেন। ঘর অন্ধকার, টেবিল চেয়ার ভাঙা, আর দেয়ালে টাঙানো পুরনো ছবিতে রাশেদ স্যারের মুখ স্পষ্ট দেখা যায়। সে মোবাইল চালু করে ভিডিও খুলল, তাতে দেখা গেল রাশেদ স্যার আর এক অচেনা লোক টেবিলের পাশে বসে টাকা গুনছে। লোকটা বলছে, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, এখন তুমি সামলাও। আর তখনই পর্দায় প্রবল শব্দ, রেকর্ডিং বন্ধ করো। আরিফের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, কারণ ওখানে নীলা ম্যাডামও ছিল। ঠিক তখনই পেছনের দরজার কড়াই শব্দ, কেউ আসছে। আরিফ লাইট বন্ধ করে কোণের পিলারের আড়ালে লুকিয়ে পড়ল। দরজার ফাঁক দিয়ে টর্চের আলো ঢুকল, সেই আলোয় দেখা গেল রাশেদ স্যার নিজে, হাতে পিস্তুল, মুখে ঠান্ডা হাসি, বললেন, তুমি তো অনেক সাহস দেখালে আরিফ। ঘরে পায়ের শব্দ, স্যার ধীরে ধীরে হাঁটছেন, বলছেন, তুমি জানো আমি কাউকে ভয় পাই না, কিন্তু মিথ্যাকে ঘৃণা করি। হঠাৎ টর্চের আলো ঘুরে পড়ল আরিফের মুখে, স্যার তাক করলেন বন্দুক, কিন্তু এর আগে এক ভয়ঙ্কর চিৎকারে ঘর কেঁপে উঠল। জানালার পাশে দাঁড়িয়ে নীলা ম্যাডাম, মুখ ফ্যাকাশে, চোখে রক্ত ভরা দৃষ্টি, বললেন, না রাশেদ, এই খেলা শেষ। স্যার হতভম্ব, তুমি তুমি বেঁচে আছো? নীলা ধীরে ধীরে এগিয়ে এলো, হাতে ছোট একটা পেন ড্রাইভ, বলল, এই ফাইলটাই তোমার শেষ। ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেন, কলেজের গার্ডদের আওয়াজ, কিন্তু কেউ জানে না ভেতরে কি হচ্ছে। স্যার হঠাৎ বন্দুক নামিয়ে বললেন, তুমি জানো নীলা, আমি তোমাকে মেরেও ভুলতে পারবো না। সেই মুহূর্তে গুলির আওয়াজ, ঘর ধোঁয়ায় ভরে গেল, আরিফ মাটিতে লুটিয়ে পড়ল। যখন চোখ খুলল, চারপাশে পুলিশ, গার্ড, সাংবাদিকদের ভিড়। টেবিলের পাশে পড়ে আছে রাশেদ স্যারের নিথর দেহ, আর নীলা অচেতন অবস্থায় কাঁদছে। এক পুলিশ বলল, সব প্রমাণ পেয়ে গেছি, প্রশ্নপত্র ফাঁস, ব্ল্যাকমেইল আর হত্যার চেষ্টা সব একসাথে। আরিফ বুঝতে পারল সব শেষ হয়নি, কারণ তার মোবাইলে থাকা ফাইলের মধ্যে এক শেষ ক্লিপ ছিল যা কেউ এখনও দেখেনি। নীলা নিজেই রেকর্ড করেছিল সেই রাতে, যেখানে বলা ছিল, আমি রাশেদকে ভালোবেসেছিলাম, কিন্তু সত্যকে মিথ্যার কাছে হাঁটতে দিতে পারবো না।
ভিডিও থেমে গেল, বাইরে বৃষ্টি পড়ছে, আকাশে মেঘ গর্জন করছে। আরিফ জানালার পাশে দাঁড়িয়ে বলল, এই কলেজের প্রতিটি দেয়ালে এখন সেই ভালোবাসা যা একসাথে জন্ম দিয়েছে প্রেম, প্রতারণা আর মৃত্যুর গল্প। তখনই তার ফোনে এক নতুন মেসেজ ভেসে উঠল, গেম ওভার নয় আরিফ, পরের চাল আমি দেব। ফোনের স্ক্রিনে নম্বরটা ছিল গোপন। আরিফের হাত কেঁপে উঠল। পর্দায় তার মুখের প্রতিবিম্বে হঠাৎ দেখা গেল রাশুব স্যারের ছায়া, ঠোঁটে ঠান্ডা হাসি, আর সেই হাসির মধ্যে লুকিয়ে আছে নতুন এক রহস্যের শুরু। রাত তখন ৩টা, পুরো শহর নিস্তব্ধ, শুধু আরিফের চোখে ঘুম নেই। ফোনের স্ক্রিনে সেই শেষ মেসেজটা এখনও জ্বলছে, গেম ওভার নয় আরিফ, পরের চাল আমি দেব। সে বুঝতে পারছিল না, রাশেদ স্যার তো মারা গেছে, তাহলে কে লিখল এই মেসেজ? পরের দিন সকাল, কলেজে সাংবাদিকদের ভিড়, সবাই জানতে চাইছে আসলে কি ঘটেছিল সেই রাতে। নীলা ম্যাডাম হাসপাতালে, মুখে ব্যান্ডেজ, চোখে ভয়, কিন্তু মুখে নীরবতা। পুলিশ জিজ্ঞেস করল, রাশেদ স্যারকে কে গুলি করেছিল? নীলা চুপ করে বলল, আমি করিনি, কিন্তু গুলিটা যে কার জন্য ছিল তা এখনো জানি না। ঠিক তখনই বাইরে সাইলেন্ট বাজল। এক পুলিশ এসে বলল, স্যার, সিসিটিভি ফুটেজে দেখা গেছে কেউ রাশেদের মতো দেখতে একজন মানুষ রাত 2টায় কলেজের ফাইল রুমে ঢুকেছে। সবাই হতবাক। নীলা কাপা গলায় বলল, না, এটা সম্ভব না, আমি তো ওকে নিজের চোখে দেখেছি মারা যেতে। আরিফের গলা শুকিয়ে গেল, মনে হলো কেউ তার চারপাশে তাকিয়ে আছে। রাতেই সে কলেজে গেল, ছাদে উঠল, যেখানে সেই শেষ ঘটনার পর কেউ আর যায় না। বাতাসে কুয়াশা, চারদিকে নীরবতা। হঠাৎ পেছনে পায়ের শব্দ। ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই দেখে এক কালো কোট পরা মানুষ দাঁড়িয়ে আছে, মুখ অন্ধকারে ঢাকা, কণ্ঠ ঠান্ডা। বলল, তুমি খুব কৌতূহলী, তাই না? আরিফ পিছু হাঁটল, বলল, কে তুমি? লোকটা এক পায়ে গিয়ে এলো, চাঁদের আলো তার মুখে পড়ল। আরিফ স্তব্ধ, মুখটা রাশেদ স্যারের মতো। লোকটা হেসে বলল, মৃতরা কথা বলে না, কিন্তু ছায়ারা বেঁচে থাকে। আরিফ বুঝে গেল কেউ রাশেদ স্যারের পরিচয়ে সবকিছু চালাচ্ছে। সে বলল, তুমি আসলে কে? লোকটা বলল, আমি তার যমজ ভাই রফিক। রাশেদ মারা যায়নি, সে লুকিয়ে আছে, সবকিছু আমার পরিকল্পনা মতো চলছে। হঠাৎ রফিক পকেট থেকে একটা ছবি বের করল, তাতে রাশেদ, নীলা আর আরিফের ছবি একসাথে। বলল, তুমি জানো না, নীলা আমার কাছে ওড়িনি, সে শুধু প্রেমে নয়, অপরাধেও জড়িত। আরিফ কিছু বলার আগেই রফিক ধীরে ধীরে পেছনে সরে গেল, বলল, আজকের রাতটা তোমার শেষ নির্ভেজাল রাত, কাল থেকে তুমি শিকার। পরের দিন সকালে নীলা ম্যাডাম হাসপাতাল থেকে নিখোঁজ, রুমের দেয়ালে রক্ত দিয়ে লেখা, সাইলেন্স ইজ ডেঞ্জারাস। পুলিশ হতবাক। আরিফ কলেজে ঢুকল, দেখে প্রিন্সিপালের ঘর অগোছালো, টেবিলে রাখা একটি চিঠি। যে সত্য খুঁজবে সে অন্ধকারে হারাবে। সেই চিঠিটা হাতে নিয়ে বের হতে গেলেই হঠাৎ বাতি নিভে গেল, দরজা বন্ধ, পেছনে কণ্ঠ, তুমি এখন আমার খেলায়। কণ্ঠটা রাশেদ স্যারের, কিন্তু চারদিকে কেউ নেই। হঠাৎ তার মোবাইল জ্বলে উঠল, স্ক্রিনে দেখা গেল একটা ভিডিও। নীলা বলছে, আরিফ, যদি এটা দেখো জানবে আমি তোমার পাশে আছি, কিন্তু ওরা আমাদের সবাইকে ধ্বংস করতে চায়। রাশেদ মারা যায়নি। ভিডিও থেমে গেল, স্ক্রিনে শুধু দেখা গেল একটাই শব্দ, রান। তখনই দরজার বাইরে পায়ের শব্দ, কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে, মেঝেতে ছায়া পড়ছে। আরিফ ঘরের কোণে লুকিয়ে পড়ল, হাতে ফোন শক্ত করে ধরা, শ্বাস আটকে আছে। দরজার হ্যান্ডেল ঘুরল, কর্কর শব্দ। দরজা খুলল, ভেতরে কেউ নেই, শুধু বাতাস। কিন্তু সেই বাতাসে ভেসে এলো রাশেদ স্যারের পরিচিত কণ্ঠ, তুমি ভাবছো আমি মরে গেছি? ভুল করছো, সত্যের ক্লাস এখনো শেষ হয়নি। দরজা খুলতেই ক্লাসরুমে ঢুকল প্রধান শিক্ষক রহমান স্যার। রীতা ম্যাডাম এক মুহূর্তে গম্ভীর হয়ে গেলেন। রাহুল তাড়াতাড়ি ব্যাগটা তুলে নিল। রহমান স্যার বললেন, এখনো ক্লাসে? সবাই চলে গেছে না? রাহুল বলল, স্যার, আমি কিছু নোট নিচ্ছিলাম। রীতা হালকা হাসি দিয়ে বললেন, হ্যাঁ স্যার, ওর কাজ শেষ হচ্ছিল না। স্যার মাথা নাড়িয়ে চলে গেলেন, কিন্তু দরজা বন্ধ হতেই রীতার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। রাহুল বুঝল ভয় আর কিশোর মিশ্রণ ওর চোখে। রীতা ফিসফিস করে বললেন, তুমি বুঝতে পারছো না রাহুল, কেউ যদি আমাদের ভুল বোঝে আমার জীবন শেষ। রাহুল চুপ করে দাঁড়িয়ে থাকলো, কিন্তু ভেতরে ভেতরে ওর মধ্যে জন্ম নিল এক অদ্ভুত সাহস। ও বলল, ম্যাডাম, কেউ ভুল বুঝুক না কেন, আমি জানি আপনি সত্যি মানুষ। রীতা তাকিয়ে রইলেন, চোখে এক ফোঁটা জল ঝলমল করল। হঠাৎ বাইরে থেকে আবার একটা ছায়া দেখা গেল জানালার পাশে, কেউ যেন ওদের কথা শুনছিল। রাহুল ছুটে গিয়ে জানালার দিকে তাকালো, কিন্তু কেউ নেই। বৃষ্টি থেমেছে, কিন্তু বাতাসে অদ্ভুত ঠান্ডা। রীতা আতঙ্কিত কণ্ঠে বললেন, রাহুল, এই স্কুলে কেউ আমাদের বিরুদ্ধে কিছু করছে, সতর্ক থেকো। ওই কথা বলেই রীতা ধীরে ধীরে চলে গেলেন। রাহুল ক্লাসে একা দাঁড়িয়ে ভাবল, কে তাদের পিছু নিচ্ছে। এরপর কয়েকদিন স্কুলে অদ্ভুত ঘটনা শুরু হলো। রীতার টেবিলে অজানা চিঠি, রাহুলের ব্যাগে নোটবুকের ভেতর রহস্যময় বার্তা। সবাই ফিসফিস করছে, কেউ যেন তাদের সম্পর্কের কথা জানে। রাহুলের মনে হলো এই গল্পের পেছনে কোনো ষড়যন্ত্র আছে। আর ঠিক তখনই স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা গেল রাতে কেউ রীতা ম্যাডামের কেবিনে ঢুকছে। যে মুখটা দেখা গেল সেটা রাহুলের মতোই দেখতে। রাহুল হতবাক হয়ে গেল, কে সে? তার মতো মুখোশ পরে কে রীতা ম্যাডামের কেবিনে ঢুকলো? গল্প এখানেই মোড় নিল অন্য পথে।